আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। এবছর ফলন ভালো হওয়ায় দিন দিন কমছে আলুর দাম। নীলফামারীতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়। এদিকে চড়া মূল্যে আলু কিনে হিমাগারে মজুত রাখায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা। নীলফামারীর ১১টি হিমাগারে সংরক্ষিত ১ লাখ মেট্রিক টন আলুর মধ্যে এ পর্যন্ত বের হয়েছে মাত্র ৪০,০০০ মেট্রিক টন। বাজারের দাম কম থাকায় হিমাগারে আলু পড়ে আছে দীর্ঘদিন ধরে। এই আলু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার মালিকদের। গত বছরে এরকম সময় আমাদের দেখা যাচ্ছে ৮০,০০০ বস্তা বাইরে হয়ে গেছে, আর এই বছরে আপনার দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত ৪০,০০০ বস্তা আমরা বাইর করতে পারি নাই। এই যে বাকি যে বস্তাগুলো আমাদের যে ধরেন এখনও ৬০-৬৫,০০০ বস্তা আছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা মালিক পক্ষ খুব দুশ্চিন্তায় আছি। একদিকে কয়েকদিনের মধ্যে বাজারে আসছে নতুন আলু, অন্যদিকে দাম কম থাকায় হিমাগারে খরচ দিয়ে আলু সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন চাষিরা। এবছর তো স্টোরের যে পরিস্থিতি, আলুর যা বাজার, তাতে কৃষকও টাকা পাচ্ছে না, পার্টি যারা কিনিয়ে রাখছে তারাও টাকা পাচ্ছে না। এখন আলুর কেজি চলছে ৮ টাকা থেকে ১০ টাকা কেজি চলছে, হাই ক্লাস। এখন কৃষক তো আমরা মারা যাচ্ছি। কৃষি উপদেষ্টা যেই ২২ টাকা রেট দিছে, তা না করে ২০ টাকা পর্যন্ত আলুটা কিনুক, তাতে কৃষকরা এবং ব্যবসায়িকরা, হিমাগার মালিকরা আছে যে আলুটা খালার হয়ে যাবে। আবার যদি বাইরে কোনো এলসি হইতো, তাহলে আলুটা বাইরে গেলে কিছু বাজার পাইতো, কৃষক ব্যবসায়িক লাভবান হইতো। কৃষি কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে ৯,৩০০ হেক্টর জমিতে আলুর বীজ বপন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাজারে আসছে নতুন আলু। এখন পর্যন্ত আমাদের কাছে ৩৫,২৯৬ মেট্রিক টন হলো আমাদের বীজ আলু হিসাবে সংরক্ষিত আছে, এবং খাবার আলু হিসাবে আমাদের কাছে প্রায় ৯,০০০ মেট্রিক টন আমাদের সংরক্ষণ আছে কৃষক পর্যায়ে এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে। বর্তমানে নীলফামারী জেলায় খোলা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা, আর গত বছর হিমাগারে আলু কেনা হয়েছিল ২০ থেকে ২২ টাকায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। নিত্যপণ্যে সহনীয় পর্যায়ে শুল্ক আরোপ, কলকারখানায় বিদ্যুৎ ও জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ করা গেলে আগামী রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। বুধবার এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এমন আশ্বাস দেন খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা। প্রয়োজনে সরকারকে নিত্যপণ্য আমদানির পরামর্শ দেন ব্যবসায়ীরা। রমজান এলেই প্রতিবার অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। আসছে রমজানে এমন অস্বস্তিকর পরিস্থিতি দেখতে চান না ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তারা। ৩ কোটি টাকা খরচ হয় পরিচালন, তারা হয়তো অর্ধেক লস করবে। ব্যবসায়ীরা বলেন, বাজারে পণ্যমূল্য সহনীয় রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নির্ভয়ে ব্যবসা করার সুযোগ চান তারা। আমাদের বাজার ব্যবস্থা উন্নতি করা, মামলা বাণিজ্য থেকে ব্যবসায়ীদেরকে মুক্ত করা, বাজার মনিটরিং করা। আমাদেরকে এত দিতে হবে, নাহলে ব্যবসা করতে পারবেন না, এই করতে পারবেন না। এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমি এখনো বলি, চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাতকারক ও আমদানিকারকরা। পাশাপাশি পণ্য উৎপাদনে শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা। এলসির প্রবলেম যদি কারো থাকে, কারো বিদ্যুতের প্রবলেম থাকে, মেশিনারিজ প্রবলেম থাকে, রমজানের আগের জন্য এগুলিকে আপনার সচল করা হয়, যাতে এই রমজানে ভোক্তাদের কোনো কষ্ট না হয়। ইন্টারন্যাশনাল বাজার $500 বাজার আছে, এই মাল যদি তারা আনে, আমাদেরকে ঠিক মতো সাপ্লাই দেয়, তাহলে রমজানে ভোক্তারা কম দামে খাবে। এফবিসিসিআর পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের সাথে আলোচনা করা হবে। ট্যারিফের যৌক্তিকীকরণ একটি অব্যাহত প্রক্রিয়া, এবং গত কয়েক বছর ধরেই, বিশেষ করে গত 2 বছরে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। যার যার অংশে করণীয় তারা যাতে আশু ব্যবস্থা নেয়। রমজানের আগে নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার আগে থেকেই উদ্যোগ নিয়েছে সরকার। বাজার সমিতিকে অনুরোধ করব, আমরা এই বিষয়ে সজাগ থাকব। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের লালদিয়ায় বিশ্বমানের কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। তিনি জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে ডেনমার্কের এপিএম কোম্পানি এটি নির্মাণ করবে। আমাদের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল কিন্তু একদম 24/7 অপারেশন করতে পারে না। বেশ কিছু কারণে তারা নদীর অনেক ভিতর দিকে ড্রাফটের কিছু ইস্যু আছে, জোয়ার ভাটার ইস্যু আছে, সব মিলিয়ে। বাট এই টার্মিনালটা একদম 24/7 অপারেট করবে। সো আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে এই কন্টেইনারের ক্ষেত্রে, সেই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। পুঁজিবাজারের খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, সপ্তাহ জুড়েই মূল্যসূচকের পতনের ধারাবাহিকতা ছিল। শেষ দিনে আরও বড় পতনের কারণ নিয়ে কি বলছেন বিনিয়োগকারীরা? হ্যাঁ ইয়াসমিন সুমনা, সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় প্রায় সূচক 112 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে, ডিএসইএক্স সূচক সেটি অবস্থান করছে 4712 পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর দিকে যদি একটু তাকাই, তাহলে সেক্ষেত্রে দেখব আজ লেনদেনের ক্ষেত্রে দাম বেড়েছে 12টি কোম্পানির শেয়ারের, আর দাম কমেছে 345টির, আর দামের কোনো তারতম্য ঘটেনি 25টি শেয়ারের ক্ষেত্রে। আর যদি আমরা লেনদেন ভলিউমের কথা বলি, লেনদেন ভলিউমে আমরা প্রথম 3 ঘন্টায় দেখছি প্রায় লেনদেন হয়েছে ঢাকার বাজারে 245 কোটি টাকা। তো এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত প্রথম 3 ঘন্টার বাজারের চিত্র। যদি গতকালের অবস্থানটা একটু দেখি, সেক্ষেত্রে আমরা দেখছি গতকালকে আমরা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক আপনার 47 পয়েন্ট কমে মোট সূচক ছিল 4825 পয়েন্টে। এছাড়া লেনদেন ভলিউম সেটি আমরা দেখছি প্রায় 290 কোটি টাকা। তো এই মোটামুটি বাজারের অবস্থা। বিনিয়োগকারীরা এবং ব্রোকারেজ হাউসরা বলছেন যে বাজারে আসলে সূচকের বড় ধরনের একটা দরপতন ঘটেছে। তবে কী ধরনের দরপতনটা ঘটেছে বা কেন হচ্ছে, এটি নিয়ে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শেয়ার বাজারের একজন ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী জনাব বিল্লাল হোসেন। আমরা জনাব বিল্লাল হোসেনের কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত শুনবো। বাজারের এই দরপতনের মূল কারণ কি, আপনারা বিনিয়োগকারী হিসাবে কীভাবে দেখছেন? আমরা মনে করি মার্কেটের যে অবস্থা আছে, এই অবস্থা একমাত্র যে 5টা ব্যাংক শূন্য করার কারণে সাধারণ বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে মার্কেটের যে পার ডে দিন দিন ডে বাই ডে পড়তেছে, সেটা যদি প্রত্যাশা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে প্রত্যাশা করতেছি যে মার্কেট যাতে সে আগের জায়গায় চলে যায়। কিছুদিন গত 2 মাস আগেও মার্কেট 5,500 উপরে ইন্ডেক্স ছিল, বর্তমানে 4,800 সামথিং হয়েছে। তো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে। এই অবস্থায় যদি ক্ষুদ্র বিনিয়োগকারীকে বাঁচাতে হয়, যেই শেয়ার আগে রিজেন্টেক্স আমি 27 টাকা কিনেছিলাম, ওই শেয়ার আজকে 1 টাকা 50 পয়সা চলে আসছে। এরকম প্রত্যেক বিনিয়োগকারীরই, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আমরা আছি সবাই নিঃস্ব হয়ে গেছি। তাদের ক্ষেত খামার বিক্রি করেও তারা টাকা এখানে এনে শূন্য হয়ে গেছে। এখানে একটি বিষয় আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাজারে নতুন মার্জিন বিধিমালা আপনার দেওয়া হয়েছে। তো নতুন মার্জিন বিধিমালা যেটি আছে, এর ফলে বাজারে কি অবস্থা দাঁড়িয়েছে? নতুন মার্জিন বিনিয়োগের কারণে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা যারা 5 লাখের নিচে, আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছি, তাদের জন্য এটা খুবই খারাপ অবস্থা। কারণ ফোর্স লোন করে তারা যখন শেয়ারের মার্কেট এভাবে পড়ে যায়, যে আজকে 127 পয়েন্ট পড়ে গেছে, তখন তারা যে হাউসগুলো তারা সেল দেয়, প্রেশার সেল দেওয়ার পরে আমরা শূন্য হয়ে যাই। তো এই ধরনের থেকেও রক্ষা করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগের দিকে তাকালে সাধারণ বিনিয়োগকারী যারা আছে, তারা মার্কেটে এখন তাদের মৃত্যু পর্যায়ে চলে গেছে। এখানে একটি বিষয় আপনার না বললেন না, সেটা হচ্ছে যে বাজারে কিন্তু একটি কথা প্রায় বলা হয় যে আপনার দেখে শুনে বুঝে বিনিয়োগ করুন। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের আপনার সচেতন বিনিয়োগকারী হিসেবে কিন্তু সেই জায়গায় এগিয়ে আসা উচিত। আমরা সর্বপ্রথম তো কোম্পানি দেখে শুনে বিনিয়োগ করি। তো মার্কেট যখন পড়তে থাকে এরকম 2 মাস ধরে, তখন তো সাধারণ বিনিয়োগকারীরা ভালো একটা শেয়ার কিনলো, কেনার পরে আমি ফর এক্সাম্পল যে কোনো একটা ভালো শেয়ার কিনলাম, কেনার পরে সে আস্তে আস্তে 2 টাকা করে পার ডে 3 টাকা 5 টাকা কমলো, 2 মাস ধরে কমতেছে, তখন তো মার্কেটে 1 টাকার নিচে শেয়ার চলে আসে। তাই আমরা তো যতটুকু জানি একটা ব্যাংক ভালো, সেই ব্যাংকটা কেনার পরে সেই ব্যাংকও 1 টাকার নিচে চলে আসছে। তাই আমরা তো চেষ্টা করি ভালো কিছু কেনার জন্য, কিন্তু কোম্পানি যদি
আপনাকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ইয়াসমিন সুমন, আসলে যেমনটি শুনছিলাম যে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, যদিও আমরা সূচকের একটি বড় ধরনের দরপতন দেখছি এবং সেই সাথে আমরা দেখছি যে বাজারে মোটামুটি খানিকটা বিনিয়োগকারী শূন্য হয়ে গেছে। দেখছি যে বেশিরভাগ কোম্পানি যেহেতু শেয়ারের দর পড়ে গেছে, সেই হিসেবে কোনো খাতের প্রাধান্য আমাদের চোখে পড়ছে না। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এতটুকুই, তবে আগামী আরও 1.5 ঘন্টা লেনদেন আছে, 1.5 ঘন্টা পরে বোঝা যাবে যে বাজারের কী অবস্থা গিয়ে দাঁড়ায়। তো ইয়াসমিন সুমন, আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। ইমন, ধন্যবাদ আপনাকে। ডিসএবিলিটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্কের সহযোগিতায় এম্পাওয়ার অ্যাবিলিটি 2025 পাওয়ারিং এভরি অ্যাবিলিটি সম্মেলন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এই সম্মেলন আয়োজন করা হয়। ব্যাংকের ফ্ল্যাগশিপ CSR উদ্যোগ অপরাজেয় আমি এর আওতায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হলো। এতে নীতি নির্ধারক, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তারা অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নীতিগত সহায়তা, কর্পোরেট প্রতিশ্রুতি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্বারোপ করেন। কনফারেন্সে 50টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে।